অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে আর শেখ হাসিনা সেই ব্যাপারটা নিয়ে কথা বলবে না, এটা আসলে কোনোভাবেই হতে পারে না। আপনারা দেখছেন ইদানিং সময়ে শেখ হাসিনার লকার থেকে অনেকগুলো স্বর্ণ পাওয়া গেছে, প্রায় ৮৩২ ভরি, যেটা এনবিআর তদন্তে দাবি করছেন যে আমরা এটা পেয়েছি। তো এটা নিয়ে শেখ হাসিনা কথা না বললে হয় না। তিনি কথা বলছেন, আমরা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শোনাবো, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। এই যে শেখ হাসিনার লকার থেকে এতগুলো স্বর্ণ পাওয়া গেল, এটার পরে একটা মহল কিন্তু এটাকে গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন? এই যে করাইলে যে আগুনটা লাগছে, এই আগুনটার খবর ধামাচাপা দেওয়ার জন্যই নাকি ডক্টর ইউনূস এই নাটক করছে যে শেখ হাসিনার লকারে এরকম স্বর্ণ পাওয়া গেছে, তাহলে শেখ হাসিনার নিউজে হেডলাইন হবে আর অন্য কোনো নিউজ সামনে আসবে না। আগুন যে লাগছে এটা তো বাংলাদেশের মানুষ সবাই জানে, এটা তো হেডলাইন হওয়ার কিছু নাই। সেখানে সরকার সহযোগিতা করবে, বিভিন্নজন বিভিন্ন কার্যক্রম করবে। তো হাসিনার বিষয়টা তো লুকানোর আসলে কিছু নাই। তো এটা আজকে আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে যে শেখ হাসিনা আপা তার এই সোনাদানা বের হওয়ার পরে তার মন্তব্যটা কি। তিনি আগে বলতো যে নিঃস্ব আমি, সঙ্গ আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ভুল বললাম, কিন্তু তিনি এইভাবে বলতো যে আমার টাকা পয়সার লোভ নাই, দেশের উন্নয়ন করব, আমার শুধু পাওয়ার চাই। আচ্ছা, আমরা শেখ হাসিনার কল রেকর্ডটি শোনাবো, তার আগে আমরা ৩-৪টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে বলতে চাই। কারণ আজকেও কিন্তু শেখ হাসিনা এবং ওনার মেয়ে শেখ রেহানা, তারপরে ওনার ছেলের মামলার রায় হয়েছে, সেই ব্যাপারগুলো একটু আপনাদের কাছে আপনাদের সামনে জানাতে চাই। একটা ব্যাপার যে ডক্টর শফিকুর রহমান জামাত ইসলাম একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটা আসলেও প্রশংসার দাবিদার। যদি ভালো হয় অবশ্যই ভালো বলবো, আমার আবার জামাত ট্যাগ দিয়েন না। এই যে বিভিন্ন ধরনের ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন আপনার বিল্ডিং ফাটল ধরছে, ঢাকাতে অনেকগুলো এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো এই যে বিভিন্ন ভবনের যে ফাটল ধরছে, ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই ভবনের যে ফাটল পরীক্ষা, এটা বিনামূল্যে করবে জামাতের ইঞ্জিনিয়াররা। আলহামদুলিল্লাহ কইতেন না, কোনো সরকার এরকম ঘোষণা দিছে জামাতের ইঞ্জিনিয়াররা এই ফাটলগুলো বিনামূল্যে তারা পরীক্ষা নিরীক্ষা করবে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই যে প্লট দুর্নীতির যে ব্যাপার, শেখ হাসিনার যে মামলা ছিল সেটাই তার ৭ বছরের জেল হয়েছে, এবং শেখ হাসিনার আরও ৩টা মামলায় মোটামুটি ২১ বছরের আপনার সাজা হয়েছে, জেল। এবং জয় এবং পুতুলের, মানে শেখ হাসিনার ছেলে এবং মেয়ে দুজনের মোটামুটি ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এই তো হচ্ছে কয়েকটা বার্তা থাকলে এবার চলেন আপা কি বলছে। যেখানে স্বর্ণ মুক্তা ছাড়াও আরও অনেক দামি দামি পাথর এবং মুক্তা, হীরা, জহরত, এগুলোও কিন্তু শেখ হাসিনার আপার সেই অগ্রণী ব্যাংকের যে লকারে, সেখান থেকে কিন্তু পাওয়া গেছে। তো এই ব্যাপারটা নিয়ে শেখ হাসিনা কি বলতেছে, চলেন কল রেকর্ডটা এবার একটু শুনে আসি। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। সে পাকিস্তান আমল থেকে গণনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। ১৯৮১ সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু ৩২ নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো, এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায়, ১২ই জুন ৩২ নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবাড়ি ময়লার সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে। আমার কাছ থেকে সই করালো ৭২ পাতা, বললাম আমি আইনজীবী দ্বারা করবো, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি, আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তো আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না, কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি ৯৬ সালে প্রধানমন্ত্রী হয়েছি প্রথম,
সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি। কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই। আমার 2টা লকার ওখানে রাখা আছে। সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি সে কোথায় যাবো, আমার বাড়ি নাই, ঘর নাই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সব কিছু ওইভাবেই রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব লুটপাট করে নিয়েছি। 32 নম্বর বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম। সেটা প্রথমে আগুন দিল, তারপরে লুট করে ভাঙলো বুলটা দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুধা সদন, সেটাও লুট করলো। সেখানে আমাদেরও, হ্যাঁ, সেখানে আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল। সেগুলো লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপরে আগুনও দিল। গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি। তো সেই গহনাগাটিগুলি দেখায় না কেন? সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে ইলু সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে। তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি? ইলুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে, সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনো জীবিত, চাবি আমার কাছে, পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল, আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে সে গহনাগুলি দেখাক, অনেক পুরোনো আমলের গহনা। এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সব দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছি আমি লকার খুলেছি আর কবে কি রেখেছি। ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে যেন কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়িঘর তারাও নিয়ে নিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো শুনলেন। একজন মানুষ সারাটা জীবন খোশ গল্প, মিথ্যা গল্প আমাদেরকে শুনাইতো, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কপালে হেদায়েত থাকে, হেদায়েত দান করুক, বলেন আমিন। ভিডিও শেষ, আপনারা চলে যেতে পারেন। আমি কিছু আমার পার্সোনাল কথাবার্তা বলবো। আমার কিছু ভালোবাসার মানুষ আছে, ফাতেমা আপু আছে, আর অনেক ভাই আছে, আর একটা আপু আছে। অনেকেই আমার সম্পর্কে তারা খোঁজবাজ রাখে, তারা আমার ভালোবাসে। তাদের জন্য একটা মেসেজ, কারণ তাদের সাথে তো আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে কথোপকথন হয় না, এই জন্য ভিডিওর মাধ্যমেই বলতে হয়। আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, আপনারা জেনে থাকবেন যে আমার আম্মুর অপারেশন করিয়েছি। যারা এই পর্যন্ত দেখতেছেন তারা হয়তো জেনে থাকবেন। তো সাকসেসফুলি হয়েছে। আমি এখন বাড়িতে আসছি তারে নিয়া 3 দিন পর। তো প্রচণ্ড ব্যথা, কষ্ট, মানে এটা বলার মতো না। জ্বর, মানে অপারেশনের সময় তো তিনি বুঝতে পারেন নাই, কষ্ট হয় নাই বা বোঝাও যায় নাই, কিন্তু এখন প্রত্যেকটা সেকেন্ড মনে হয় যে প্রচুর মৃত্যুর সাথে লড়াই করার মতো আর কি অবস্থা। তো আমারও নিয়মিত কন্টেন্ট এই জন্য আসতেছেন, হাসপাতাল, বাড়ি, তারপরেও যতটুক ভিডিও করে শিডিউল করে আপলোড দেওয়া সেটা করতেছি। তো বাকি নিয়মিত হব, দেরি হবে, একটু সময় লাগবে। আমার কেউ কষ্ট পায়েন না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত আবার ফিরে আসতে পারি। আম্মু একটু সুস্থ হলে, একটু ভালো হলে যে বোঝা যাচ্ছে যে না ঠিক আছে, তখন করা যায়। তাছাড়া তো আসলে পসিবল হয় না। অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন সরকার নিতেছে এবং সামনে নির্বাচন সহ আরও অনেক বিভিন্ন বিষয় ঘটে যাচ্ছে। আমিও 3-4টা নিউজ হয়তো কালেক্ট করে রাখছি, যেগুলো নিউজ দেওয়ার মতো, কিন্তু ভিডিও করা হচ্ছে না, দৌড়ের উপরে আছি, আপনারা বুঝতেছেন। তো খাস করে একটু দোয়া করবেন যেন দ্রুত সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মুকে দান করেন। এবং আপনারা যারা দোয়া করছেন, আপনারা যারা পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন, হ্যাঁ? আর এখন বেশি না, একটা করে কন্টেন্ট হয়তো রাত্রে 8টার দিকে যাইতে পারে, অথবা 2টা করেও যাইতে পারে সকালে, এরকম মানে বলা যাচ্ছে না আরকি, হ্যাঁ? একটু জানায় রাখলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।